একটা কলেজের বাইরে পপ্পুর একটা স্ন্যাক্স সেন্টার ছিল। ও নিজের স্ন্যাক্স সেন্টারে পিৎজাও বিক্রি করতো আর ম্যাগিও। একটা ম্যাগি দাও দাদা। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। একটা ভেজিটেবল পিৎজা দাও না। এক্সট্রা চিজ? হ্যাঁ, এক্সট্রা চিজ। এমনিতে তো পপ্পুর স্ন্যাক্স সেন্টার ঠিকঠাক চলছিল, কিন্তু যেহেতু ওটা একটা কলেজ ছিল তাই সেখানে আশেপাশে আরো অনেক স্ন্যাক্স সেন্টার ছিল। পপ্পু সবসময় ভাবতো যে কিভাবে ও নিজের ব্যবসা বাড়াবে। একদিন ওর একটা বন্ধু ওর দোকানে এলো। আরে ভাই পাপ্পু, আমাকেও একটু তোর পিৎজা খাওয়াও না। হ্যাঁ হ্যাঁ, এই নাও। আমি কোনো সাধারণ পিৎজা খাবো না। তাহলে কেমন পিৎজা চাই তোমার? আমার পিৎজার মধ্যে যেন সব কিছু থাকে, সবজি, পনির আর ম্যাগিও। কি, পিৎজাতে ম্যাগি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তো আমাকে চিনিস। আমি ম্যাগি খেতে চাই আর পিৎজাও খেতে চাই, কিন্তু পিৎজাতে ম্যাগি কেমন লাগবে? খুব ভালো লাগবে। তুমি বানিয়ে তো দাও। বিক্রমের কথা শুনে পপ্পু পিৎজা ম্যাগি বানাতে শুরু করলো। ও পিৎজার বেসের ওপর ম্যাগি দিল আর তাতে অনেকগুলো টপিংস আর চিজ দিল। এবার এই না হলে হয়। পপ্পু এই ম্যাগি পিৎজাটা ওভেনে ঢোকালো আর দুজনে অপেক্ষা করতে লাগলো পিৎজা তৈরি হওয়ার। ম্যাগি পিৎজার তো দারুণ সুগন্ধ বের হচ্ছিল। বাহ, কি দারুণ গন্ধ! কিছুক্ষণ পর পপ্পু ওই পিৎজাটা বাইরে বের করলো। ম্যাগি পিৎজা দেখতে তো খুবই সুস্বাদু ছিল। দাও দাও দাও। পপ্পু পিৎজাটা কাটলো আর বিক্রমকে দিল। বিক্রম পিৎজাটা টেস্ট করলো। বাহ বাহ, কি দারুণ স্বাদ! আমি বলেছিলাম না যে দারুণ হবে খেতে? দারুণ, অসাধারণ। বাহ বাহ বাহ, এত ভালো হয়েছে। হ্যাঁ ভাই, তুইও খেয়ে দেখ। পপ্পুও নিজের তৈরি করা ম্যাগি পিৎজা খেলো আর সেটা ওর খুবই ভালো লাগলো। আরে ভাই, এ তো একদম নতুন ডিশ হয়ে গেল। বিক্রম আর পপ্পু ম্যাগি পিৎজা খাচ্ছিল, তখনই সেখানে 3 জন খরিদ্দার এলো। আরে এটা আবার কেমন পিৎজা? ম্যাগি পিৎজা? ম্যাগি পিৎজা? আমাদেরও একটা ম্যাগি পিৎজা দিও। পপ্পু আরো একটা ম্যাগি পিৎজা তৈরি করতে লাগলো। ও যখন বানাচ্ছিল তখন আরো কিছু খরিদ্দার এলো। ওরাও ম্যাগি পিৎজার অর্ডার দিয়ে দিল। পপ্পু একটার পর একটা ম্যাগি পিৎজা বানাতে লাগলো। ও পিৎজা বানাচ্ছিল আর ওভেনে ঢোকাতো আর তারপর কেটে খরিদ্দারদের দিয়ে যাচ্ছিল। এটা তো দারুণ খেতে, খুব ভালো লাগলো। পপ্পু দাদা, খুব ভালো খেতে। ধন্যবাদ। আরে ভাই পাপ্পু, আইডিয়া তো আমার ছিল, বলো? হ্যাঁ হ্যাঁ ভাই, তোরই আইডিয়া ছিল। ধন্যবাদ আমার বন্ধু। পপ্পু বিক্রমের গলা জড়িয়ে ধরলো। ওই দিন থেকে পপ্পুর প্রচুর ম্যাগি পিৎজা বিক্রি হতে লাগলো। পপ্পু খুশি ছিল। একটা ম্যাগি পিৎজা। একটা ম্যাগি পিৎজা। ম্যাগি পিৎজার জন্য পপ্পুর স্ন্যাক সেন্টারে ভিড় হতেই থাকলো। কিছুদিন পর পপ্পু এত টাকা রোজগার করলো যে ও পিৎজা সেন্টারকে বড় করে ফেললো। বাহ ভাই, এত বড় পিৎজা পার্লার! হ্যাঁ ভাই, এসব তো তোরই কারণে হয়েছে। সেদিন তোর ম্যাগি পিৎজার আইডিয়া তো ভাগ্য বদলে দিল। থ্যাংক ইউ। ওয়েলকাম ভাই, ওয়েলকাম। কিন্তু আমাকে সবসময় ফ্রিতে পিৎজা খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুই চিন্তা করিস না। পপ্পুর বড় পিৎজা পার্লার চালু হয়ে গেল। এখন খরিদ্দাররা ভেতরে বসে খেত। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু পপ্পুর পাশেই একটা স্টল ছিল বিনোদের। বিনোদ বহু বছর ধরে ফ্র্যাঙ্কি আর পিৎজা বিক্রি করত। এই 2 দিনের বৈরাগী আমার পরে এলো আর এত বড় পিৎজা পার্লারও খুলে ফেললো। বস, ওর ম্যাগি পিৎজার আইডিয়া হিট হয়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু ওই ম্যাগি পিৎজাতে এমন কি আছে? বিশেষ কিছু তো নেই। তাহলে আমরাও বানাই ম্যাগি পিৎজা আর ওর থেকে কম দামে বিক্রি করব। এই না হলে আমার বস। হ্যাঁ, এবার দেখবে মজা। বিনোদ কম দামে ম্যাগি পিৎজা বিক্রি করার চিন্তা করলো। ওখানে পপ্পুর পিৎজা পার্লারে ম্যাগি পিৎজা ছিল 100 টাকা। আমি 80 টাকায় ম্যাগি পিৎজা বিক্রি করব। সেদিন বিনোদ নিজের স্টলের বাইরে পোস্টার লাগালো, ম্যাগি পিৎজা 80 টাকায়। আর কম দাম দেখে ইয়াং ছেলেমেয়েরা বিনোদের স্টলে এলো। একটা ম্যাগি পিৎজা দাও তো। আমাকেও ম্যাগি পিৎজা দাও। এবার সমস্ত ইয়াং ছেলেমেয়েরা ম্যাগি পিৎজা খাওয়ার জন্য বিনোদের স্টলে যেতে লাগলো। এই না হলে হয় ছোট, এবার আমরা গোটা মার্কেট খেয়ে ফেলবো। পপ্পুর নতুন পিৎজা পার্লারে আস্তে আস্তে ভিড় কমে যেতে লাগলো। আর এখন পপ্পু চিন্তায় পড়ে গেল যে ও কি করবে। আমিও দাম কমিয়ে দিয়ে দেখি। সেই দিন পপ্পুও নতুন বোর্ড লাগালো, ম্যাগি পিৎজা 70 টাকা। বিনোদ পপ্পুর বোর্ডটা দেখলো। 70 টাকা?
এবার দেখ। বিনোদ দাম রাখলো 50 টাকা। আবার একবার খরিদ্দাররা বিনোদের স্টলে যেতে লাগলো। পপ্পু এবার সমস্যায় পড়ে গেল। 50 টাকার চেয়ে দাম কি করে রাখবো? আমার লোকসান হয়ে যাবে। পপ্পু সবে ভাবছিলই আর তখন জোরে হাওয়া দিতে লাগলো। হাওয়া একজন মহিলার রূপ ধরলো। পপ্পু, আমি হলাম তোমার কুলদেবী। আমি এখানে তোমার সাহায্য করতে এসেছি। আজ থেকে তুমি যখনই ম্যাগি পিৎজা বানাবে সেটা বিশাল হয়ে যাবে। তা দিয়ে তোমার ভালো মতো লাভ হবে। এই লাভের এক অংশ তুমি গরিবদের মধ্যে দান করবে। তোমার মঙ্গল হোক। পপ্পুর কুলদেবী ওর পিৎজা ওভেনের ওপর একটা জাদু করলো আর উনি উধাও হয়ে গেলেন। পপ্পু বুঝতে পারছিল না যে এটা কি হলো। কিছুক্ষণ পর ওর দোকানে একজন খরিদ্দার এলো। দাদা, একটা ম্যাগি পিৎজা দাও। পপ্পু রোজকার মতো ম্যাগি পিৎজা বানালো আর ওভেনে ঢোকালো। ওভেনে দিতেই পিৎজার আকৃতি বাড়তে লাগলো। ওই পিৎজাটা ওভেনের মতো বড় হয়ে গেল। পপ্পু আর ওই মেয়েটা দুজনেই হতভম্ব হয়ে গেল। এটা আবার কি জাদু? জাদু ম্যাগি পিৎজা? পপ্পু ওই বড় সড়ো পিৎজা বাইরে বের করলো আর সেটার টুকরো করলো। আমার তো মাত্র একটাই পিস চাই। তারপর পপ্পু এক একটা পিস আলাদা আলাদা খরিদ্দারদের বিক্রি করে দিল। পপ্পুর জাদুই ম্যাগি পিৎজার কথাটা আগুনের মতো ছড়িয়ে পড়ল আর তারপর খরিদ্দারদের ভিড় শুরু হলো। একটা পিৎজার স্লাইস কত করে? 30 টাকা। পপ্পু একটা পিৎজার 6টা স্লাইস করে ভালো মতন রোজগার করতে লাগলো। রাতে ওর কুলদেবীর কথা মনে পড়ল। এই রোজগারের এক অংশ আমাকে দান করতে হবে। তারপর পপ্পু একটা অংশ আলাদা করলো আর সেই টাকাটা নিয়ে ও মন্দিরের সামনে গেল। ওই টাকা দিয়ে ও খাবার কিনলো আর গরিবদের খাওয়ালো। ভগবান তোর মঙ্গল করুক বাবা। আর এইভাবেই এই সততার ধারা চলতে লাগলো। পপ্পু জাদুই পিৎজা বিক্রি করে ভালো টাকা রোজগার করত আর তার মধ্যে থেকে এক অংশ গরিবদের দিত। আর বিনোদ ওইদিকে নিজের চুল ছিঁড়তে লাগলো। ও বুঝতেই পারছিল না যে পপ্পুর পিৎজা নিজে নিজে বড় কি করে হচ্ছে। পপ্পু জাদুর বরদান পেল, কারণ ও ভালো ছিল আর ওর মাধ্যমে ভালোটা এগিয়ে যেতে লাগলো। নারায়ণপুর নামের একটা গ্রাম ছিল। ওখানে মহেন্দ্র নিজের ছোট ভাই দেবেন্দ্রের সাথে থাকতো। দেবেন্দ্র সব সময় থেকেই নিজের পরিবারের সাথে শহরে থাকার কারণে গ্রামে ব্যাস গরমের ছুটিতেই আসতো। মহেন্দ্রের পরিবার গ্রামের সুখী পরিবার ছিল। না বেশি ধন কামানোর লোভ আর নাই বেশি দেখাতো। সব সময় খুশি থাকার চেষ্টা করত। কিন্তু দেবেন্দ্রের পরিবার যে শহর থেকে এসেছিল, ওদের বাচ্চারা সব সময় কিছু না কিছু নাটক করতে থাকতো। আমি তোমাকে বললাম না যে আমরা বাড়িতে রান্না করি, খাবারটা খাবো। বেশি জেদ করো না তো। কিন্তু বাবা, আমি এই খিচুড়ি টিচুড়ি খেতে চাই না, আমি চাইনিজ খেতে চাই। এখন আমি এখান থেকে চাইনিজ কোথা থেকে আনবো? আমি এমনিতেই বাসি ভাতটা খাচ্ছি। আমি আমার বাচ্চাকে এই অবস্থায় আর দেখতে পারবো না। দেবেন্দ্র নিজের সমস্যা নিয়ে নিজের বড় ভাইয়ের কাছে পৌঁছায়, যে ওই সময় কয়লার খাদানে কাজ করছিল। দাদা, আপনার সাথে একটা দরকারি কথা বলার ছিল। তুমি এখানে? তোমার তো বাড়িতে থাকা উচিত ছিল, তাই না? হ্যাঁ, আমি আর আমার পরিবার খাবার খাওয়ার জন্য কষ্ট পাচ্ছি। আপনি আমার বড় দাদা হয়েও কিছু করেন না। যদি এইভাবেই চলতে থাকে তাহলে আমি আবার শহরে চলে যাব। তুই সবার সামনে আমাকে নিয়ে মশকরা করছিস, তাই না? এই কথাগুলো তো বাড়িতেও বলতে পারতিস। মহেন্দ্র খুব ক্লান্তভাবে নিজের কাজ করার পর দেবেন্দ্রের সাথে বাড়ি চলে আসে আর ওখানে গিয়ে দেখে যে দেবেন্দ্রের বউ মহিমা মহেন্দ্রের বউ রূপার সাথে ঝগড়া করছিল। নিজেকে বড় বলার কোনো দরকার নেই। আজ পর্যন্ত বড় হওয়ার কোনো কাজই করনি তুমি, যে এত কিছু শোনাচ্ছ। আরে যা যা শয়তান, শহরে গিয়ে কি খেয়ে নিয়েছিস কে জানে, যে গ্রামকে ভুলেই গেছিস। আপনার সাথে তো কথা বলাই বেকার। আরে কেন ঝগড়া করছো তোমরা দুজন? চলো আমরা আমাদের বাড়িতে ফিরে যাই। মহেন্দ্র রূপার সাথে নিজের বাড়ি চলে যায় আর ওখানে গিয়ে দেখে যে রূপা মশলা দিয়ে খুব ঝাল ঝাল খাবার বানিয়ে রেখে দিয়েছে। আরে বাহ রূপা, আজকে অনেক সুস্বাদু খাবার বানিয়েছো দেখছি। তাহলে ঝগড়া করছিলে কেন? খাবার তো বেশ ভালোই হয়েছে। এখন আমি কি বলবো গো, দেশি পাখি বিদেশি ভাষা। বাড়িতে যতই ভালো খাবার তৈরি হোক, ওদের আর ওদের বাচ্চাদের তো বাইরেরই খাবার পছন্দ হয়। একদিকে মহেন্দ্র বাড়িতে তৈরি খুব সুস্বাদু খাবার খাচ্ছিল, দেবেন্দ্রের বউ নিজের বাচ্চাদেরকে ম্যাগি বানিয়ে খাওয়াচ্ছিল। এক রাত কেটে গেল।
সকালবেলায় মহেন্দ্র কয়লার খাদানে কাজ করতে বেরিয়ে পড়ছিল যে তক্ষুনি ও দেখতে পায় যে দেবেন্দ্র উঠোনে বসে আছে আর তক্ষুনি ও ওকে বিরক্ত করার কথা ভাবল। রূপা, কালকে রাতের খাবারটা দারুণ ছিল। ভাবছি যে একটা ছোট ঠেলাগাড়িতে তোমার হাতের বানানো খাবার রেখে সবাইকে বিক্রি করব। এত সুস্বাদু খাবার, দেখো সবার ভালো লাগবে। আরে যা যা যা, বড় বড় কথা খালি, যা গিয়ে মজদুরি কর যা। আরে রাতের খাবারটা ভালো খেয়েছি, তাহলে মজদুরিটাও আমি ভালো করেই করব, বুঝেছো? এইটুকু বলতেই ওখানে পিয়ন বাবু একটা চিঠি নিয়ে এলো। এই চিঠিটা দেবেন্দ্র নামে এসেছে। দেবেন্দ্রকে আগে আমি বলুন কি হয়েছে? এই চিঠিটা আপনার কোম্পানি থেকে এসেছে, শহর থেকে। এই নিন। নিশ্চয়ই আমার উন্নতির চিঠি এটা, আমার খুব ভালো লাগবে। ডাকিয়া চিঠি দিয়ে ওখান থেকে চলে যায়। তখন দেবেন্দ্র চিঠি পড়তে শুরু করে আর কাঁদতে শুরু করে। কি হয়েছে ছোটে, এত কান্নাকাটি করছিস কেন? মালিকের লোকসান হওয়ার ফলে কোম্পানি অনেক কর্মচারীকে বের করে দিয়েছেন, আর তাদের মধ্যে আমিও একজন ভাই। এটা তো খুবই অন্যায় হয়েছে, এরকমটা হওয়া উচিত হয়নি। দেবেন্দ্রকে কাঁদতে দেখে ওর বউ মহিমা ওখানে চলে আসে। তুমি কাঁদছো কেন গো? কি হয়েছে? নিশ্চয়ই বড়দাই কিছু করেছে হবে। আমি কিছুই করিনি। তুমি জানি না কেন সবসময় সংসার ভাঙার পেছনেই পড়ে রয়েছ। আমার চাকরি চলে গেছে। দেবেন্দ্রের মুখ থেকে এইটুকু শুনেই মহিমা খুব শান্ত হয়ে যায়। এখন আমরা কি করব? বাচ্চাদের লেখাপড়া সবকিছু বাকি, কোথায় যাব? কার কাছে সাহায্য চাইবো? আমি কিছুই বুঝতে পারছি না এখন আমি কি করব, কি যে করি। এত ধার রয়েছে মাথার উপরে। আরে তুই শান্ত হ। আমি শুনেছি যে মহিমা শহরের খাবার খুব ভালোই বানায়। তুই ওই ব্যবসাটা গ্রামে কর না, ভালো লাভ হবে তোর। লাভ তো হবে, কিন্তু অত টাকা আমার কাছে তো নেই যে আমি নতুন দোকান দিতে পারি, তাই না? আরে তুই সেসব নিয়ে ভাবিস না, কিছু টাকা আমি তোকে ধার দিয়ে দিচ্ছি। যখন তোর লাভ হবে তখন তুই আমাকে শোধ দিয়ে দিস, বুঝতে পেরেছিস? দেবেন্দ্র মহেন্দ্রকে কিছু টাকা উধার নিয়ে নেয়। দেবেন্দ্র সাইকেলে বসে শহরে গিয়ে পিৎজা বানানোর জিনিসপত্র নিয়ে আসে। মহিমা আর দেবেন্দ্র মিলে পিৎজা বানিয়ে বিক্রি করা শুরু করে দেয়। পুরো ঠেলাতে ওরা পিৎজা রেখে বাজারে গিয়ে বিক্রি করতে শুরু করে। এইরকম পিৎজা বানিয়েছি যেটা দেখে সবাই খুব খুশি হবে, পুরো গ্রাম নাচতে শুরু করবে। হ্যাঁ হ্যাঁ, পিৎজা খাও, পিৎজা খাও। কিছুক্ষণ আওয়াজ লাগানোর পরও ওখানে কিছু গ্রাহক চলে এলো। আরে দাদা, কি বিক্রি করছো? পিৎজা? আমিও অনেক শুনেছি যেগুলো শহরের খাবার। কই আমাদের দাও তো, একটু খেয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, আমাকেও দাও। আর যেই মাত্র ওরা পিৎজা খেলো, ওরা পিৎজা মুখ থেকে ফেলে দিল। এগুলো কি বানিয়েছো? একদম স্বাদ নেই। এটা আবার কেমন পিৎজা? এর থেকে ভালো তো আমাদের গ্রামের খাবার। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, ফালতু খেতে গেলো। সারা দিন কেটে গেল, কিন্তু কোনো গ্রাহক পিৎজা খেতে আসলো না। এই কারণে চিন্তিত হয়ে দেবেন্দ্র এই সমস্ত কথা নিজের বড় ভাই মহেন্দ্রকে বলে। তোকে কে বলল শহরের খাবার বিক্রি করতে? আরে এটা হচ্ছে গ্রাম, এখানকার লোকেদের ভালো ভালো খাবার খাওয়া অভ্যেস, বুঝেছিস? তাহলে এর একটা উপায় আমাকে বল না তুই। একটা কাজ করছো না কেন? মাটির ভাঁড়ে গ্রামের মশলা দিয়ে তার মধ্যে পিৎজা কেন বানাচ্ছ না? আমি তোমাকে লিখে দিচ্ছি যে এটা লোকেরা খুব পছন্দ করবে। বৌদি, তুমি ঠিকই বলেছ, আমি এরকমটাই করব। মহিমাকে আমি সব বুঝিয়ে দেব। দেবেন্দ্র রূপার কথা মেনে নিল আর মহিমার দ্বারা মাটির ভাঁড়ের পিৎজা বানিয়ে নিল, আর তারপর সেগুলো নিয়ে বাজারে ঠেলাতে বিক্রি করতে চলে গেল। তারপর আওয়াজ দিতে শুরু করলো, ভাঁড়ের পিৎজা, ভাঁড়ের পিৎজা, দেশি তরকা দিয়ে বানানো হয়েছে, এসো এসো এসো, খাবে এসো। কিছুক্ষণের মধ্যেই ওই ভাঁড়ের পিৎজার সুগন্ধ সব জায়গায় ছড়িয়ে পড়ে, যার কারণে অনেকগুলো গ্রাহক ওখানে চলে আসে। আরে আমাকে একটু বলো তো, ভাঁড়ের পিৎজা আবার কি গো? কই আমি একটু খেয়ে দেখি তো। হ্যাঁ হ্যাঁ, আমাকেও দিয়ে দাও, দেখতে তো খুবই ভালো মনে হচ্ছে, খেয়ে তো দেখি। ওই লোকেরা ভাঁড়ের পিৎজাটা খায় আর বলতে শুরু করে, খুব দারুণ খেতে, এটা খেয়ে হেভি লাগলো, এরকম আমি জীবনে কখনো খাইনি। বাহ, দারুণ। আর আমার জন্যও দুটো প্যাক করে দাও, আমি বাড়িতে গিয়ে বাচ্চাদেরকেও এই ভাঁড়ের পিৎজা খাওয়াবো।
দেবেন্দ্র আর মহিমার আমদানি খুব বেড়ে গেল। ওদের এই ভাঁড়ের পিৎজা খুব ভালো চলতে শুরু করলো। লোকেদের ভিড় জমা হয়ে যেত ওখানে। দেবেন্দ্র মহেন্দ্র থেকে নেওয়া টাকা ওকে ফেরত দিয়ে দেয়। জাদুই ভাঁড়ের পিৎজা খুব ভালোই চলছে। জাদুই ভাঁড়ের পিৎজা মানে আমি ঠিক বুঝলাম না। একদিন এক বুড়ো বাবা আমাদের বাড়িতে এসে ভিক্ষে চাইছিলেন, আর তক্ষুনি আমি ওনাকে কিছু রুটি খাইয়ে দিয়েছিলাম। আমার ভালো ব্যবহারের কারণে উনি আমাকে জাদুই জড়িবুটি দিয়েছিলেন। ওই জড়িবুটিগুলোকে আমি ভাঁড়ের পিৎজাতে দিয়ে দিয়েছিলাম, যার কারণে এর স্বাদ আর সুগন্ধ পুরো বাজারে ছড়িয়ে পড়েছিল। এই সমস্ত কথা শুনে মহেন্দ্র খুব খুশি হয়। আরে যাই হোক, দেবেন্দ্র হলো আমার নিজের ভাই, তোমার উপর আমার গর্ব হয়। আর এইভাবেই দেবেন্দ্র আর মহেন্দ্র একসাথে হাসি খুশি থাকতে শুরু করে। নাগপুর গ্রামে পিঙ্কি নামের একটা মেয়ে নিজের মায়ের সাথে থাকতো। ও গ্রামে একটা বিদ্যালয়ের সামনে কচুরি আর বার্গার বিক্রি করত। গরম গরম কচুরি আর বার্গার খেয়ে নাও, যে একবার খাবে সে খেতেই থাকবে। এসো এসো এসো, গরম গরম কচুরি বার্গার নিয়ে নাও। বিদ্যালয়ের ছুটি হওয়ার পর সমস্ত বাচ্চারা তার ঠেলার সামনে এসে গরম গরম কচুরি বার্গার খেত। পিঙ্কি, আমাকে এক প্লেট কচুরি বার্গার দিয়ে দাও। এইভাবেই সমস্ত বিদ্যার্থীরা খুব শখ করে কচুরি বার্গার খেত। এইটুকুই নয়, ওই গ্রামের লোকেরাও ওখানে খাবার খেতে আসতো। পিঙ্কি মা, নিয়ে যাবার জন্য কচুরি বার্গার প্যাক করে দাও তো। পিঙ্কি মা, আমাকে 2 প্লেট কচুরি বার্গার ভরে দিও তো। তোমার হাতে বানানো কচুরি বার্গার দেখে আমার আমার জিভে জল চলে আসে আর কি বাবা। ধন্যবাদ কাকু। স্কুলের বাইরে রেখা আর ওর বোন শিখাও কচুরি বিক্রি করত, কিন্তু ওদের বিক্রি সেরকম হতো না। এইসব দেখার পর রেখা আর শিখা খুব ঈর্ষা করত। একটু ওর ঠেলাতে তো দেখ কিরকম ভিড় লেগেছে, সমস্ত লোকেরা ওর ঠেলাতেই যায়। হ্যাঁ দিদি, সকাল থেকে আমাদের দোকানে কেউ কচুরি কিনতে আসেনি। এখন এই দোকান চালানোর জন্য কিছু একটা করতেই হবে। পিঙ্কি কচুরি বার্গার বিক্রি করে বাড়ি ফেরত আসতো আর নিজের অসুস্থ মায়ের দেখাশোনা করত। জানো মা, আজকে আমার হাতের কচুরি বার্গার খেয়ে সবাই খুব প্রশংসা করেছে আর আমার সমস্ত বার্গার বিক্রি হয়ে গেছে। এটা তো খুব ভালো কথা। ভগবান করুক এইভাবেই তোমার বিক্রি হতে থাকুক। কিছুদিন পরই ওর মায়ের শরীর খুব খারাপ হয়ে যায় আর পিঙ্কি ওনাকে সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দেয়, যার কারণে ও কচুরি বার্গারের দোকান লাগাতে পারে না। অন্যদিকে রেখা এই ব্যাপারের লাভ উঠিয়ে লোকেদেরকে নিজের দোকানে ডাকে। এসো এসো, আমার কচুরি একবার খেলে বারবার খাবে। রেখা দিদি, কচুরি বার্গার দিয়ে দাও আমায় 1 প্লেট। এক্ষুনি দিচ্ছি, একটু দাঁড়া। ওর হাতের কচুরি বার্গার খেয়ে বাচ্চারা বলে, এটা কি রকম কচুরি বার্গার বানিয়েছো? এরকম বার্গার খেয়ে তো আমাদের পেটই খারাপ হয়ে যাবে। তুমি পিঙ্কি দিদির মতো কচুরি বার্গার বানাতে পারো না? রেখার হাতের কচুরি বার্গার খেয়ে কেউ পছন্দ করে না। অন্যদিকে পিঙ্কির মা সুস্থ হয়ে বাড়ি চলে আসে আর পিঙ্কি দ্বিতীয় দিনই কচুরি বার্গার বিক্রি করতে ওখানে চলে আসে। গরম গরম কচুরি বার্গার নিয়ে নাও। বাচ্চারা পিঙ্কিকে দেখে দৌড়ে চলে আসে। দিদি, তোমার হাতের কচুরি বার্গার না খেয়ে আমাদের ভালোই লাগছিল না মোটেই। চলো চলো, এখন তাড়াতাড়ি কচুরি বার্গার দিয়ে দাও। দেখতে দেখতেই ওখানে সমস্ত বাচ্চারা এবং গ্রামবাসীরা কচুরি বার্গার খেতে চলে আসে, যেটা দেখে রেখা বলে, একটু দেখ তো ওইদিকে, আমার হাতের কচুরি বার্গার কেউ খায়নি। আর পিঙ্কি আসা মাত্রই ওর ঠেলাতে এত ভিড়, ওকে তো মজা দেখাতেই হবে। রেখা পিঙ্কিকে মজা দেখানোর পরিকল্পনা করে আর ও সুযোগ বুঝেই পিঙ্কির কচুরিতে ওষুধ মিশিয়ে দেয়, যার কারণে লোকেদের পেটে ব্যথা শুরু হয়। আরে কি, এই পিঙ্কির কচুরি বার্গার খেয়ে তো পেটে ব্যথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমার পেটেও ব্যথা হচ্ছে। এবারে কে এখান থেকে তাড়িয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়িয়ে দিতে হবে। ওর কচুরি বার্গার খেয়ে যদি আমাদের শরীর খারাপ হয়ে যায় তাহলে। পিঙ্কিকে গ্রামের লোকেরা ওখান থেকে তাড়িয়ে দেয় আর পিঙ্কি কাঁদতে কাঁদতে নিজের ঠেলা নিয়ে ওখান থেকে চলে যায়। এইসব দেখে রেখা খুব খুশি হয়। এখন হলো তো মজা, এখন বিক্রি কর, কচুরি বার্গার বিক্রি কর। পিঙ্কি একটা গাছের নিচে বসে পড়ে আর কাঁদতে শুরু করে। এখন আমি আমার মায়ের চিকিৎসা কি করে করাবো? আমার কচুরি বার্গার বিক্রি হলো না। আমার কচুরি বার্গারে আমি এমন কি দিলাম বাবা?
একজন বয়স্ক লোক পিঙ্কির ঠেলাকে দেখে পিঙ্কির দিকে এগিয়ে আসে আর বলে, মা, আমাকে কচুরি বার্গার দাও না, আমার খুব খিদে পেয়েছে। না আঙ্কেল, আমি এই কচুরি বার্গার আপনাকে দিতে পারবো না। এই কচুরি বার্গারে কেউ কিছু একটা মিশিয়েছে। কি করব মা, আমার যে খুব জোরে খিদে পেয়েছে। আমি তোমার এই দোকানটা দেখলাম, তাই তোমার কাছে চলে এলাম। না আঙ্কেল, এই কচুরি বার্গার আপনি খাবেন না। আমার কাছে 50 টাকা আছে, নিয়ে নিন আর অন্য কোথাও গিয়ে অন্য কিছু খেয়ে নিন। পিঙ্কির এই কথাটা শোনার পর বয়স্ক লোকটার খুব ভালো লাগে, আর ওই বয়স্ক লোকটা কচুরি বার্গারের দিকে দেখে নিজের হাত ওঠায়। ওনার হাত থেকে আলো বেরোয় আর উনি জাদু করার পর ওখান থেকে চলে যান। এই কথাটা পিঙ্কি বুঝতেই পারে না, আর ও বাড়িতে গিয়ে নিজের মাকে বলে, মা, আজ আমি কচুরি বার্গার বিক্রি করতে পারিনি। আমার কচুরি বার্গারে কিছু একটা মিশিয়ে দিয়েছিল কেউ, যার কারণে লোকেদের পেট খারাপ হয়ে যাচ্ছিল, তাই আমাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। কি কচুরি বার্গারে মিশিয়ে দিয়েছে? আমাকে একটু খাইয়ে দেখা, আমিও তো দেখি যে কচুরি বার্গারে কি মেশানো আছে। পিঙ্কি ওই কচুরি বার্গার নিজের মাকে এনে দেয়। যেইমাত্র উনি কচুরি বার্গার খান, ওনার স্বাস্থ্য ঠিক হতে শুরু করে। দেখ, আমার তো কিছুই হলো না, আমার পেটেও ব্যথা হলো না, আর আমার শরীরও ঠিক আছে। তাই মা, তুমি সত্যি বলছো? এই সব কিছু দেখে পিঙ্কি দ্বিতীয় দিনই কচুরি বার্গার বিক্রি করতে আবার পৌঁছে যায়। পিঙ্কি, কয়েকটা কচুরি বার্গার দিয়ে দাও তো। ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। ওই লোকটা যেইমাত্র কচুরি বার্গার খান, ওনার পেটের ব্যথা ঠিক হয়ে যায়। আর ওই লোকটা পিঙ্কিকে বলে, আরে এ কি পিঙ্কি মা, তোমার কচুরি বার্গার খেয়ে তো আমার পেটের ব্যথা ঠিক হয়ে গেল। এই কথাটা গ্রামে ছড়িয়ে পড়ে যে পিঙ্কির কাছে জাদুই কচুরি আছে, যেটা খেয়ে সমস্ত অসুখ দূর হয়ে যায়। আর এটা শুনে সমস্ত লোকেরা পিঙ্কির কাছে এসে কচুরি চায়। পিঙ্কি, পিঙ্কি, আমাকে কচুরি বার্গার খাওয়াও না। তোমার কচুরি বার্গার খেয়ে আমার কোমরের ব্যথাটা ঠিক হয়ে যাবে। এই সব কিছু দেখে রেখা ভাবে, আমিও একবার এই কচুরি বার্গার খেয়ে দেখি তো, আমারও অসুস্থতা ঠিক হয় কিনা। আমাকেও একটা কচুরি বার্গার খাওয়াও তো। যেইমাত্র ও কচুরি বার্গার খায়, ওর পেটে খুব জোরে ব্যথা হয়। ও বুঝতে পারে যে ও পাপ করেছে, আর সেই কারণেই ওর সাথে উল্টো হয়েছে। সমস্ত লোকেরা কচুরি বার্গার খেয়ে অসুস্থতা থেকে ছুটি পেয়ে যায়। এই কথাটা পিঙ্কি বুঝতেই পারছিল না। ওই বয়স্ক লোকটা আবার পিঙ্কির কাছে আসে। পিঙ্কি মা, আমাকে 50 টাকার কচুরি বার্গার দিয়ে দাও তো। আরে আঙ্কেল, আপনি তো সেই আঙ্কেলই ওই দিন আমার কচুরি বার্গার খেতে চেয়েছিলেন না? ওই কচুরি বার্গার খারাপ হয়ে যাওয়ার কারণে আমি আপনাকে বারণ করেছিলাম। হ্যাঁ পিঙ্কি, আমি হলাম সেই। এইটুকু বলা মাত্রই ওই বয়স্ক লোকটা একটা পরীতে পরিণত হয়। এটা কি? আপনি পরী হয়ে গেলেন? আপনি কে? হ্যাঁ পিঙ্কি, আমি বয়স্ক নই, আমি একটা পরী। তোমার সততা দেখার পর আমার খুব ভালো লাগলো, আর তাই আমি তোমার কচুরি বার্গারকে একটা জাদুই কচুরি বার্গারে পরিণত করেছিলাম, যার কারণে যেই সৎ লোক ওই কচুরি বার্গার খাবে তার অসুস্থতা দূর হয়ে যাবে। এই কথাটা জানার পর পিঙ্কি খুব খুশি হয় আর ধন্যবাদ জানায়। ও জাদুই কচুরি বার্গার নিয়ে নিজের মাকেও খাওয়ায় আর অন্যদেরও অসুস্থতা ঠিক করে দেয়।